ঈদ কেমন কাটলো? কোরবানি করা, তার আগে গরু কেনা, ছাগল কেনা, সবই আমরা যাই, হাটে যাই। ঈদের দিনটা হচ্ছে ফ্যামিলির সাথেই মূলত স্পেন্ড করা হয়। আপনার হাতের কোন রেসিপি পরিবারের সবার খুব প্রিয়? আমার মনে হয় বিফ। সালামি শুধু পাই আমার বাবা মার কাছ থেকে, আমার হাজবেন্ডের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে। আমি নিজের যখন শপিং করি আমি কখনো একা যাই না। উপস্থাপনা করতে আসলে আপনার কেমন লাগে? Because it's a very difficult job and it's not easy. ওটিটির কাজ করতে আপনার কেমন লেগেছে? যেমন মায়া কিন্তু আমাদের সবারই মন ছুঁয়ে গেছে। অনেকটা সময় আমরা পাই ওটিটির কাজের আগে প্রিপারেশন নেওয়ার জন্য, বাজেটটা বড় থাকে, হয়তো ডিরেক্টরও সেই ফ্রিডমটা দিতে পারে এবং প্রতিটা সিনও ভাবে ধরে করা হয়। মায়া নিয়ে আপনার মানে স্যাটিসফ্যাকশনের জায়গা? আমার মনে হয় যে দর্শকরা পছন্দ করেছে ওটাই আমার স্যাটিসফ্যাকশনের জায়গা। রাফির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। সিনেমা নিয়ে আপনার ভাবনা? ভালো কোনো মুভি আসলে আমি অবশ্যই করতে চাই। ঈদ মোবারক। দর্শক সবাইকে ওয়েলকাম করছি ICCL প্রেজেন্স TBS স্পটলাইটে। সঙ্গে আছি মৌসুমী মৌ, আর আজ আমার সঙ্গে আছেন একজন নীলাম্বরী। একদম নীলাম্বরী সেজে তিনি এসেছেন। ঈদের সময়টা তার কেমন কাটছে সেটা জানবো। তবে তার কথা বলতে হবে যে একই সাথে তিনি টেলিভিশন, উপস্থাপনা, মডেলিং এবং এত চমৎকার সব বিজ্ঞাপন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন যে তিনি আমাদের মনে ভীষণ রকম তীব্র মায়া সৃষ্টি করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার মডেল, অভিনয় শিল্পী এবং উপস্থাপক সারিকা সাবরিন। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ এত সুন্দর করে ইন্ট্রো দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর উপস্থাপকের সামনে বসে উপস্থাপনা করতে কিন্তু ভয় লাগে। একদমই না। আমি রেগুলার আমি দেখি, বাই দ্য ওয়ে, মানে আগেও দেখতাম, এখনো দেখি। তো খুব ভালো লাগে। ঈদ কেমন কাটলো সেটা দিয়ে শুরু করতে চাই। ঈদ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো কেটেছে। কাজ করতে হয় ঈদে বাড়িতে? এখন তো বড় হওয়ার পর তো অ্যাকচুয়ালি ঈদটা ডিফারেন্ট। ছোটবেলায় খুব এক্সাইটিং থাকে সবকিছু, আর বড় হওয়ার পর আসলে দায়িত্ব থাকে। সো দেখা যায় কোরবানি করা, তার আগে গরু কেনা, ছাগল কেনা, সবই আমরা যাই, হাটে যাই এবং প্রপারলি আমি জিনিসটা পুরো এনজয় করি। হাটে যাওয়া হয় না? ভাইয়া করে সেগুলো? আমরা দুজন একসাথে যাই। দারুণ দারুণ দারুণ। এবং আমরা দুজনে ভীষণ এনজয় করি ব্যাপারটাকে। আমরা নিজেরা নিজেরা কিনি, সো নিজেদেরটা কিনি, শ্বশুরবাড়িটা কিনি, মানে সব আমরা একবারে যে সবকিছু করি। তারপরে হচ্ছে সারাদিন তো ব্যস্ততা যাই ঈদের দিনটা স্পেশালি, এবং ঈদের দিনটা হচ্ছে ফ্যামিলির সাথেই মূলত স্পেন্ড করা হয়। সেটা আমার ফ্যামিলি এবং আমার শ্বশুরবাড়ি, মানে আমার বাবা মা এবং আমার শ্বশুরবাড়ি সবার সাথে, ফ্যামিলির সাথে টাইমটা স্পেন্ড করা, এবং সেরকমই বরাবর এবারও সেম। ভালোই গেছে আলহামদুলিল্লাহ। আপনার হাতের কোন রেসিপি পরিবারের সবার খুব প্রিয়? এই প্রশ্নের উত্তর আমার মনে হয় আমার ফ্যামিলি দিতে পারবে বেটার। তারপর আপনি আপনার মানে নিজের কনফিডেন্স কোনটাতে যে আমি এটা খুব ভালো রাঁধি বা এই আইটেমটা খুব ভালো রাঁধি? আমার মনে হয় বিফ। আমি নিজেরটা বলবো না, বাট এটা হচ্ছে আমার মেয়ে বা আমার হাজবেন্ড যেটা বলে, যে সেটা বলে তো আসলে দুজনেই মানে সবই ভালো লাগে বলে, কিন্তু আমার যেটা মনে হয় বিফটা পছন্দ করে। এই যে এখন যেরকম দুজন মিলে একসঙ্গে হাটে যাওয়া হয় গরু কিনতে, কিন্তু যখন ছোট ছিলেন কখন এমন হয়েছে যে বাবার সঙ্গে হাটে গিয়ে গরু কেনা, যদি এই কাজটা ছেলেরা বেশি করে? আমি সবসময় আমার কোরবানি গরু যেটা আমি কিনি বা আমার যেটা আমি কোরবানি দেওয়ার জন্য আমি কিনি, আমি অনেক আগে থেকে আমি নিজে যেই হাটে যেই কিনি, সেটা অনেক আগে থেকে, যখন থেকে আমি ছোটবেলায় তো বাবার সাথে গেছি দেখতে, ঘুরতে, এবার যখন থেকে আমি অনেক আর্লি এজ থেকে যেহেতু প্রফেশনালি কাজ করছি, সো আমি কোরবানিটা আমার জন্য জায়েজ হয়েছে অনেক ছোটবেলা থেকে। সো তখন থেকে আমি হচ্ছে নিজের থেকে নিজেই হাটে যে নিজেই কিনি, এবং সেটা মনে হয় 2009-10 থেকে। অনেক আগের কথা। অনেক আগে থেকে আমি অলওয়েজ আমারটা আমি যেই কিনি মোস্ট অফ দ্য টাইম। দারুণ দারুণ। রোজার ঈদ এবং কোরবানির ঈদ, রোজার ঈদে তো সালামি থাকে, সালামি ভরপুর, ডেফিনেটলি প্রচুর সালামি দিতে হয়। এখন উল্টো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কোরবানির ঈদের ব্যাপারটা কেমন? কোরবানির ঈদে তো আসলে সারাদিন যায় আসলে এই মাংস বিলি করা বা এইসব কাজে। আর সালামির বিষয়টা এখন মনে হয় সালামি শুধু পাই আমার বাবা মার কাছ থেকে, আমার হাজবেন্ডের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে হয়তো। আর বাকি হচ্ছে সব দিতে হয় এখন। তো আমার মেয়ের দেখা যায় দিন শেষে এতগুলো সালামি জমে, আমরা বলি যে আজকে তুমি আমাদেরকে ট্রিট দিও, যে তুমি সবচেয়ে বেশি সালামি পেয়েছো। খুব স্বাভাবিক ব্যাপার। রোজার ঈদে তো কেনাকাটা করা হয়, যদিও তারকাদের গল্পটা ভিন্ন, কারণ প্রচুর শোতে যেতে হয় গেস্ট হয়ে, সেখানে নতুন নতুন কাপড় পরতে হয়। কোরবানির ঈদের জন্য কখনো কেনাকাটা বা শপিং করা হয়? আলাদা করে ভাবে করা হয় না, যেটা তুমি ফার্স্টে অ্যাকচুয়ালি বলে দিলে। টু বি ভেরি অনেস্ট, ওই শপিং করার এক্সাইটমেন্টটা আসলে এত বছর পরে এসে এখন আর খুব একটা নেই, কারণ আমাদের প্রতিনিয়তই শপিং করতে হয় কাজের জন্য, বিভিন্ন প্রোগ্রামের জন্য। সো শপিং এর যে এক্সাইটমেন্টটা থাকে যে নতুন জামা নতুন, ওটা হয় না, বাট নতুন জামা অবশ্যই পরা হয় ঈদের দিন, বিকজ দেখা যায় যে না কিনলেও থাকেই ঘুরে ফিরে নতুন জামা, বাট কেনা হয় ঈদকে উপলক্ষ করে। একটা ব্যাপার আমি জানতে চাই, আগে যেটা হতো যে আমরা হয়তো খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবেই যে না এই জামাটা সবার থেকে ভালো হতে হবে, কিনতে হবে, বাট এখন যেটা হয়ে যায়, মানে আমি আমার কথা বললে
আমি জামা কেনার আগে ভাবি যেটা কোন শোতে পরা যাবে। আমি জানি না আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন। না, আমার মনে হয় আমাদের সবার ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা এরকম, বাট আমি যখন পার্সোনাল ওয়্যারের জন্য কোনো কিছু কিনি সেটা আমি আমার কমফর্ট এবং দেখতে আমি খুব লাইট কালার ইউজুয়ালি প্রেফার করি, যেটা আমার নিজের পরার জন্য হোক। বাট হ্যাঁ, মাথায় থাকে যে এটা তো আমার আবার এটাকে আমার কোনো না কোনো কাজের জায়গায় পড়তে হবে। আমার যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে আমি আমার ফ্যামিলির সবার শপিং যখন করি, সেটা আমার বাচ্চার জন্য হোক, আমার বাবা মার জন্য হোক, বা শ্বশুরবাড়ির মানুষের জন্য হোক, আমার হাজবেন্ডের জন্য হোক, সবার শপিং আমি একা যে আমি খুব ফাস্ট করি এবং আমি খুব ঘুরি না, অনেক উইন্ডো শপিং এগুলো আমি পারি না। আমি এক দোকানে ঢুকে সব শেষ করি এবং সবার পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী সবার, মানে আমার ননদ বা ননদের বাচ্চা সবার জন্য আমি পারফেক্ট মেজারমেন্ট সবারটা সবকিছু কিনে আমি হাফ অ্যান আওয়ার 1 আওয়ার বের হয়ে যাবো। বাট আমি নিজের যখন শপিং করি আমি কখনো একা যাই না, হয় না তখন আর। না, আমার একা গেলে আমার হয় না, হয় আমার মেয়ের সঙ্গে থাকতে হবে বা আমার হাজবেন্ড সঙ্গে থাকতে হবে, কেউ না কেউ। আমি অন্যদের সবার টাইমে একা করে ফেলবো, বাট আমারটা টাইমে আমি প্রেফার করি, বিকজ আমার মনে হয় এই ব্যাপারটা আমার কাছে খুব সুইটও লাগে যে তারা তাদের একটা ওপিনিয়ন দিচ্ছে, সেটা আমি শুনছি, বা হয়তো অনেক সময় না নিলেও বলছে না এটাও কোনোটা পুশ করে দিকে। আমার কেসে এটা হয়। আমি করার কত বছর হলো? অলমোস্ট 5 ইয়ার্স এখনো হয়নি, 5 ইয়ার্স হবে সামনে। বেশ লম্বা একটা সময়। উপস্থাপনা করতে আসলে আপনার কেমন লাগে? মানে আপনি যেহেতু অনেকগুলো সেক্টরে কাজ করেন। আমি বলবো যেহেতু তুমি সামনে আছো, বাট দর্শকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমার মনে হয় এটা খুব আন্ডাররেটেড একটা জব, বিকজ ইটস আ ভেরি ডিফিকাল্ট জব অ্যান্ড ইটস নট ইজি। এবং আমি আগেও জানতাম যে এটা ডিফিকাল্ট, বাট আমার মনে হয় আমার এটার প্রতি রেসপেক্ট আরো বেড়ে গেছে যখন আমি নিজে এটা করা শুরু করছি। এবং তোমরা যারা এই কাজটা করো এবং যারা লাইভ প্রোগ্রাম করো, আই থিঙ্ক ইউ গাইজ আর ওয়ান্ডারফুল অ্যাট ইউর জব। এবং এটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস, মানে খুবই, যারা পারে তারা পারে, বাট আমার মনে হয় এই জবটাকে আর একটু ইম্পর্টেন্স বা ওই স্পটলাইটটা আসলে দেওয়া উচিত। এক্স্যাক্টলি। এরকম কোনো ঘটনা যেটা হয়তো আপনার খুব পছন্দের একজন আর্টিস্ট যার ইন্টারভিউ নেবার আপনার দীর্ঘদিনের ইচ্ছে ছিল সেটা পূরণ হয়েছে, তাহলে কার কথা বলবেন? এরকম অনেকেই আছে, আমি বলবো যে এটা আসলে কারোর একজনের নাম উল্লেখ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, বাট আমি এ পর্যন্ত অনেকেরই ইন্টারভিউ করেছি, সেটা অনেক সিনিয়ররাও হোক বা আমার অনেক নতুনদেরও হোক, আমার মনে হয় সবার কাছ থেকে কিছু না কিছু জানার আছে এবং সবার লাইফের স্টোরি ডিফারেন্ট, সবার লাইফের টুইস্ট অ্যান্ড টার্নস ডিফারেন্ট, সো ইউ গেট টু লার্ন আ লট ফ্রম দেম। অ্যান্ড স্পেশালি সিনিয়রদের কথা যখন শুনি, ওনাদের কথা, আমি অনেকের কথা, সেটা সিঙ্গার হোক বা অ্যাক্টর হোক বা ডিরেক্টর হোক, যেই প্রফেশন থেকে আসুক না কেন, তাদের লাইফ জার্নি বা তাদের যে স্ট্রাগল দিয়ে উঠেছে এবং তারা এত সিম্পলিসিটির সাথে লাইফ স্ট্রাগলস গুলো বলে, আমি মনে হয় আমি তখন মনোমুগ্ধ হয়ে আসলে শুনি। এবং সেগুলো জীবনে অনেক বেশি মানে ইম্প্যাক্ট ফেলে আমার কাছে মনে হয়। আমি জাস্ট এই শোটা করার আগে যেখান থেকে এলাম, আমি একটু আজকে ডাউন ফিল করছিলাম, তো সামহাউ তৌকির ভাই ছিলেন, তৌকির আহমেদ, ইন্টারভিউটা নেবার পর আমি খুব গুড ফিল করছিলাম। মানে উনি খুবই এনার্জেটিক এবং খুবই পজিটিভ ভাইবল একটা মানুষ, এবং সেই সাথে মনে হচ্ছিল সেন্স অফ হিউমার খুব হাই। আমি কথা বলতে বলতে আসলাম, বললাম যে না, আজকে এখন মনটা একটু ফ্রেশ লাগছে, যাই আপুর ইন্টারভিউটা করে আসি। একটু কাজের প্রসঙ্গে যাব। লাস্ট ওটিটি কাজ আমরা দেখেছি ক্যাফে ডিজায়ার, তারপরে তো মায়া আসলো, তারপরে আমলনামা আসলো, ওটাও রায়হান রাফির, এবং তারপর আরেকটা হচ্ছে আব্দুল্লাহ সাদের একটা ওটিটির কাজ সম্পন্ন করা আছে, সেটা এখনো পর্যন্ত রিলিজ হয়নি। কবে রিলিজ হবে আমরা জানি না কিছু, সেই কাজ সম্পর্কে আমি বাড়তি আর কিছু বলতে পারবো না, সো আর কিছু ডিসক্লোজ করতে পারবো না এই পর্যন্তই। সো আর এটার পরে নতুন করে আর কোনো ওটিটির শুটিং করা হয়নি, বাট কথা চলছে, দেখা যাক। ওটিটির কাজ করতে আপনার কেমন লেগেছে? যেমন মায়া কিন্তু আমাদের সবারই মন ছুঁয়ে গেছে, একদম ডিফারেন্ট গল্প, ডিফারেন্ট কাজ। ক্যাফে ডিজায়ারের একটা আলাদা প্যাটার্ন আছে, বাট ওটিটি প্ল্যাটফর্মে যে কাজগুলো মূলত হয়, কেমন লাগে আপনার সেখানে কাজ করতে? অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলবো যে সেই জায়গাটাতে কিছুটা হলেও স্যাটিসফ্যাকশন না পাওয়া গেল, ওটার কাছাকাছি কিছুটা হলেও যাওয়া যায়। কেন? কারণ অনেকটা সময় আমরা পাই ওটিটির কাজের আগে প্রিপারেশন নেওয়ার জন্য, বাজেটটা বড় থাকে, হয়তো ডিরেক্টররাও সেই ফ্রিডমটা দিতে পারে এবং প্রতিটা সিন ওভাবে ধরে করা হয়, আলাদা কস্টিউম ডিজাইনার থাকে এবং আমরা অনেক স্ক্রিপ্ট রিডিং করি, সো সেই সময়টা আমরা আসলে পাই নিজেকে গড়ার জন্য, ভাঙার জন্য। নাটকের ক্ষেত্রে যেটা হয় যে নাটক যেহেতু আমার ওখান থেকে আমার অ্যাক্টিং শুরু, ওটাকে আমি ছোট করছি না, অবশ্য ওটার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং আমি এখনো পর্যন্ত নাটক ঈদ আসলে বা ওকেশনালি করি, বাট এটা আসলে আমাদের দায়বদ্ধতা বা বলতে পারি যে আমাদের লিমিটেশনস, যে নাটকের জায়গায় আমাদের বাজেট স্বল্পতার কারণে আমরা খুব একটা লম্বা সময় ধরে সেটার জন্য প্রিপারেশন নিতে পারি না। যে আমরা হয়তো 2 দিন আগে স্ক্রিপ্টটা পাচ্ছি, 2 দিনের ভিতরে কাজ করছি, কস্টিউম আমাদের নিজেদের নিতে হচ্ছে, এর বেশি সময় হয়তো পাচ্ছে না। ডিরেক্টরদেরও দোষ না, কজ এভাবেই কাজের প্যাটার্নটা হয়েছে এবং বাজেটটাও আসলে লিমিটেড। সো সবকিছু মিলে
ওইটা একটা প্যাটার্ন, ওইটা একটা প্ল্যাটফর্ম, এটা আরেকটা প্যাটার্ন, এটা একটা প্ল্যাটফর্ম, সবই যদি মুভির মতন করে হয় বা সবই যদি ওটিটির মতন করে, তাহলে তার আলাদা প্যাটার্ন থাকে না। সো এক একটা বিজ্ঞাপন একটা আলাদা মাধ্যম, তো সবকিছুর একটা আলাদা টাচ বা বিউটি আছে। রুমালির কথা মনে আছে? হ্যাঁ, একটু রুমালির গল্প শুনতে চাই, হুমায়ূন আহমেদ স্যারের সেই গল্প এবং তারপর আপনার সেই কাজ করা। আচ্ছা, আমি অরুণ চৌধুরী বানিয়েছিলেন। রাইট, আমার লাইফে আমি একটাই সিরিয়াল করেছি, সেটা হচ্ছে রুমালি। কাজ তাছাড়া আমি সবই সিঙ্গেল নাটক করেছি, এবং রুমালি করার পেছনে রিজন ছিল যে হুমায়ুন স্যারের স্ক্রিপ্ট অবভিয়াসলি, এবং ক্যারেক্টারটা চমৎকার একটা ক্যারেক্টার এবং খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আমি যে এত বছর ধরে অনেকগুলো বাকি অনেক রকম ক্যারেক্টার প্লে করেছি, আমি এই ধরনের কোনো ক্যারেক্টার আমি আর পাইনি, এরকম লাইক ম্যাজিক্যাল প্লাস অ্যাট দ্য সেম টাইম খুবই আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, এবং খুব সচরাচর আমরা এই ধরনের ক্যারেক্টার দেখি না, যে একটু পাগলাটে টাইপের, বাট আবার একটু চুলবুলি কেমন কেমন, হ্যাঁ, আবার নিজে নিজে কথা সবকিছু মিলিয়ে ক্যারেক্টারটা খুব সুন্দর ছিল। অরুণ দা ছিল ডিরেক্টর, হি ইজ ভেরি ট্যালেন্টেড এন্ড ওনাকে আমি অনেক রেসপেক্ট করি। এবং ওই জার্নিতে আমি বলবো, রুমালির যে জার্নিটা, আমরা তো লম্বা সময় ধরে শুটিং করেছি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়, এবং ওই শুটিংটা, আমি তো তার আগে খুব একটা নাটক করিনি, আমি কোনো অ্যাক্টিং স্কুল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। ওই শুটিং এর জার্নিটা ওয়াজ মাই গ্রুমিং, বিকজ ওখানে সুবর্ণা মুস্তাফা ছিলেন, মিলন ভাই ছিলেন, অনেকে ছিলেন, মানে সব গুণী আর্টিস্টরা এবং অনেক বড় বড় আর্টিস্টরা, এবং ওনাদের সাথে কাজ করে ওনারা সবাই আমাকে অনেক হেল্প করেছে। হ্যাঁ, তখন আমি অনেক ছোট স্কুলে ইনফ্যাক্ট। সো ওই টাইমটা আমার মনে আছে যে সবাই আমাকে খুব আদর করতো, কাজ আমি ছোট, প্লাস ওনারা সবাই আমাকে অনেক হেল্প করেছে এবং সবাই অনেক আদর করতো, সেটাও আমার খুব কমফোর্টেবল লাগতো। এবং ওইখান থেকে যে ছোট ছোট যে ওনাদের সাজেশন বা ওনাদের টিপসগুলো বা ওনাদের সান্নিধ্যে থেকে আমি যেই জিনিসগুলো আসলে রপ্ত করেছি, আমার মনে হয় সেইটা হ্যাজ বিন আ ভেরি বিগ, বাকি জীবনে সেটা কাজে লাগছে। সেটা অবশ্যই অনেক, আমার অ্যাক্টিং ক্যারিয়ারে সেটা পরবর্তীতে অনেক কাজে লাগছে। ডেফিনেটলি। মায়ার গল্পে যদি আবার আসি, মায়াতে আমরা অনেক দিন পর আপনাকে এবং একই সাথে আমরা ইমন ভাইকে পেয়েছি। দুজনের এই জুটিটা অনেক দিন কাজ করা হয়নি, এবং রায়হান রাফি বানিয়েছেন মায়া। মায়ার জন্য ইমন ভাইয়া মেল প্রথম আলো পুরস্কারও পেলেন। মায়া নিয়ে আপনার মানে স্যাটিসফ্যাকশনের জায়গা? আমার মনে হয় যে দর্শকরা পছন্দ করেছে, ওটাই আমার স্যাটিসফ্যাকশনের জায়গা, ওইটাই আমার স্বীকৃতির জায়গা। সবাই অনেক পজিটিভ রিভিউ দিয়েছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। রাইট, এবং আমার সিনিয়র যারা আছেন, আফজাল ভাই থেকে শুরু করে সবাই, অনেকের সাথে আমার দেখা হয়েছে পয়লা বৈশাখেও বা তারপরেও, সবাই এসে আমাকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে পয়েন্ট আউট করে বলেছে, সারিকা তোমার মায়াটা আমরা দেখেছি, ইউ হ্যাভ পারফর্মড এক্সেলেন্ট, মানে আমরা সবাই তোমার কাজ খুব পছন্দ করেছি। সো এর থেকে বড় ব্লেসিং আর হতে পারে না। আর আমার দর্শকরা তো রয়েছেই। এবং রাফির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং, মানে হি ইজ ভেরি ট্যালেন্টেড। ওর লাইক মানে সেটেও একটা ম্যাজিক আছে, সেটে ইনস্ট্যান্ট যে চেঞ্জেস গুলো আনে বা একটা অ্যাক্টরের কমফর্ট জোন দিয়ে সে যেভাবে কাজটা আদায় করে আনতে পারে, ইটস অ্যামেজিং। সো আমি যেটা বলবো যে ওর সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা আমার জন্য দুর্দান্ত ছিল। দারুণ। আমি শুনছিলাম এবার কোরবানির ঈদে শ্রদ্ধেয় হানিফ সংকেতের সাথে কাজ করা হয়েছে পাঁচফোড়ন, সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমি প্রথমে ভেবেছিলাম যেটা কি ইত্যাদির কাজ করতে গেলেন কিনা আপনি শুটিং এ, পরে শুনি যে না, পাঁচফোড়ন। ওনার ব্যাপারে বলতে গেলে, সংকেতদার ব্যাপারে বলতে গেলে, ফার্স্টে বলতে হবে যে উনি আমার ভীষণ শ্রদ্ধা একজন মানুষ, এবং আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি এবং ভীষণ পছন্দ করি, এবং উনি আমাকে ভীষণ স্নেহ করেন। সো আমি বলবো আমি অনেক ব্লেসড যে আমি ওনার সাথে অনেকগুলো কাজ করার সুযোগ পেয়েছি, এবং ওনার অনেকগুলো মানে ইত্যাদি থেকে শুরু করে পাঁচফোড়ন, নাটক, অনেকগুলো আমরা একসাথে কাজ করেছি। নাটকগুলো কিন্তু খুব ডিফারেন্ট হয়, কোরবানির ঈদে নাটক আসে, এবং প্রতিটা পাঞ্চ লাইন, মানে ওনার সাথে কাজ করার যেটা বেস্ট পার্ট, সেটা হচ্ছে ওনার কাজ দেখারও যেটা বেস্ট পার্ট দর্শক হিসেবে, যে ওনার কাজগুলো যেমন এন্টারটেইনিং হয়, যে খুবই ফানি বা পাঞ্চ লাইনস থাকে, খুবই ডিফারেন্ট একটা প্যাটার্ন রয়েছে, হ্যাঁ, এবং এক্স্যাক্টলি একটা সোশ্যাল মেসেজ থাকে, এবং সোশ্যাল মেসেজের পাশাপাশি অনেক কন্টেন্ট থাকে, অনেক ইনফরমেশনস থাকে যেগুলো হয়তো আমরা জানি না আমাদের দেশে রয়েছে, বা অনেক কিছুর ব্যাপারে আমরা হয়তো আপডেটেড হই।
বা যেগুলো আপনার হয়তো আমরা জানি না। সো এই টোটাল কম্বিনেশনটা একটা জায়গা থেকে আসাটা, এটা আমার মনে হয় যে ওনার বিকল্প আসলে আর কেউ নেই। একদম, এবং লম্বা সময় ধরে একই ধারাবাহিকতায় এরকম নতুন নতুন কন্টেন্ট মেক করা এবং একই প্যাটার্নে, দিস ইজ টু টাফ। এবং এত কিছু গ্যাদার করা, হ্যাঁ, টাইম টু টাইম নিজেকে মানে আপডেট করা, এবং এত কিছু আমাদের সামনে যিনি এনে দিচ্ছেন, এটা কিন্তু আর কেউ ভাঙতে পারেনি, কারো পক্ষে এটা সম্ভব না। মানে হানিফ সংকেত একজনই অবশ্যই। আমি তো সিনেমার গল্পে যেতে চাই। সিনেমা নিয়ে আপনার ভাবনা, আমি জানি না যে কোনো ভাবনা আছে কিনা, আই এম সো সরি। প্লিজ। সো সিনেমা নিয়ে আমি বলবো যে এখন বাংলাদেশি সিনেমা অবস্থা খুবই একটা ভালো হাওয়া চলছে আমাদের, খুব সুন্দর সুন্দর সিনেমা নির্মিত হচ্ছে এবং আমরা নিজেরাও হলে যে আসলে মুভি দেখি। লাস্ট ফিউ ইয়ার্স ধরে আমি আসলে বলছি যে আমি এখন আগ্রহী, ভালো কোনো মুভি আসলে আমি অবশ্যই করতে চাই। একটা সময় ছিল যে অনেক মুভির অফার ছিল, সেটা সব ঘরানারই, সব প্যাটার্নেরই, এবং লাস্ট ফিউ ইয়ার্স এর মধ্যে আসেনি জানা, বাট কোনো কারণে হয়তো মিলে ওঠেনি। বাট আমি অপেক্ষা করছি একটা ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ভালো ডিরেক্টরের কাজ করা, এত বছর যেটা করিনি, আমি বলবো আমি এখনো অপেক্ষা করছি। খুব ভালো কিছু করার জন্য আমি আগ্রহী বা আমি ইচ্ছা পোষণ করি। ডেফিনেটলি, আই হোপ যে এই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আমি এবার একটু অন্য গল্পে যেতে চাই। এই যে লম্বা জীবনের পরিক্রমা, আমাদের জীবনে তো অনেক গল্প থাকে। সো এই গল্পের মধ্যে অনেক সময় হয় না যে আমরা না বুঝেও হয়তো অনেককে কষ্ট দিয়ে ফেলি, সেটা আমাদের হেল্পিং হ্যান্ড হতে পারে বাসার। সো এরকম কোনো বিষয় নিয়ে আজকে কনফেস করতে চান? নাম বলার দরকার নেই, শুধু হয়তো ঘটনাটা বলা যেতে পারে, কিংবা যে হ্যাঁ আমার এরকম মন খারাপ হয়েছিল, বা আমি হয়তো না বুঝেই ভুলটা করেছিলাম বা কষ্ট দিয়েছিলাম। এরকম মনে হয় আমরা সবচেয়ে বেশি করি আমাদের বাবা মার সাথে, আমার মনে হয়। আর বাকি যাদের সাথে আমি করি না কেন, সেটা অনেক বছর, আমার এই রিয়েলাইজেশনটা আসলে এসেছে অনেক বছর আগে, যখন আমি আরো অনেক ছোট। তখনই আমার একটা টাইম গেছে, একটা টাইম পিরিয়ড গেছে, যে যখন মানুষ রিফ্লেক্ট করে বা সেলফ লাইক কি বলবো, যে অনেক কিছু নিজে নিজে রিয়েলাইজ করে জায়গাটা। ওই সময় আমি আসলে যে আমার যেগুলো মনে হয়েছে, আমার যাদেরকে আমার মনে হয়েছে তো কষ্ট দিয়েছে, তাদের সবাইকে আমি হয়তো ওই জায়গাটাতে ভুল ভাঙিয়ে বা নিজের কনফেস করে তাদের সবকিছু ঠিক করা বা তাদের সাথে ওই কনফ্রন্টটা করা, সবই আমি করেছি। বাট আমার মনে হয় যে আমরা সবার ক্ষেত্রে এটা আসলে প্রযোজ্য, যে আমরা সবাই সবচেয়ে বেশি দেখা যায় ভালোবাসি বাবা মাকে, আবার দেখা যায় রাগ দেখানোর সময় আমরা সবসময় করেও ফেলি। বাট আমার মনে হয় যখন মানুষ নিজে মা হয় বা নিজে ছোটবেলায় বাবা মারা বলে না যে এখন বুঝবি না, যখন মা হবি তখন বুঝবি, আমার মনে হয় এই কথাটা অনেকটা সত্যি। এটা আসলে নিজে মা হওয়ার পরে আসলে আমি বুঝতে পেরেছি যে এর পরে আসলে অনেক রিয়েলাইজেশন আসে যে আসলে আমরা কি কি করি, কি করেছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে জেনে না জেনে অজান্তে যখনই বাবা মাকে যদি কষ্ট দিয়ে থাকে, এটার থেকে বড় দুঃখ আমার জন্য আর কিছু নেই। সো সেটা আমি একদমই করতে চাই না কখনো। সো যদি সেটা হয় তাহলে সবার আগে অফকোর্স আমি তাদেরকে সরি বলতে চাই। ওকে, বাবা মার জন্য অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার আমির বাইরে নিশ্চয়ই আপনার আরো অনেক উপস্থাপনার অফার আসে, কেন করেন না? I think that's not my cup of tea. আমি একটু আগে যেটা বললাম, আমার মনে এটা খুব কঠিন একটা কাজ। আমি তো কমফোর্টেবল দেখে ওটা আমি করছি, বাট আমার মনে হয় যে এই কাজটা আমি খুব একটা রপ্ত করতে পারি না। আমার মনে হয় যে সব 5 years ধরে আমার আমি করে যদি এই কথা কেউ বলে তাহলে কিভাবে সম্ভব? I think I'm actually comfortable with acting more. If I'm not wrong, সেটা the longest running celebrity talk show এবং অনেক রেসপেক্টেবল একটা শো। সো সেই জায়গা থেকে আমি এটা করছি এবং এটা আমি কন্টিনিউ করছি। এটা প্রেস্টিজিয়াস, ডেফিনেটলি। হ্যাঁ, প্রেস্টিজিয়াস অফ কোর্স। সো সেই কারণে আমি এটা কন্টিনিউ করছি, বাট বাকিগুলো আমি আসলে এখন জানি না। একটু বিজ্ঞাপনের গল্প শুনতে চাই। একদম শুরুতে যখন আমরা বিলবোর্ডে আপনাকে দেখতাম এবং সেই জিঙ্গেলগুলো ওয়াও এখনো কানে বাজে। সো এখন বললে তো আসলে অন্য মানে প্রোডাক্টের প্রমোশন হয়ে যাবে, এই জন্য বলতে পারছি না। সো সেই সময়টা স্টার্টিংটা কিভাবে ছিল অ্যাকচুয়ালি, মানে কে আপনাকে খুঁজে বের করেছিল? ওকে, সো আমি আমার ভাইয়ের সাথে, ও মেডিকেল স্টুডেন্ট ছিল, আমি ওদের নবীনবরণ প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানে একজন মডেল কোঅর্ডিনেটর ছিল মঞ্জু, সে আমাকে ফার্স্ট দেখার পরে বললাম আমরা এরকম একটা মডেল হান্ট করছি, ওখানে সব ডিজুসের এন্ডোর্সমেন্ট তখন করছে। সো বললো যে আমরা বেসিক্যালি সব স্টুডেন্টসদেরকে আমরা নিচ্ছি ওই ক্যাম্পেইনের জন্য। তখন আমি স্কুলে পড়ি, ছোট। সো আমি বলছি যে না, আমি করবো না, বিকজ আমার তখন এই রিলেটেড কোনো ইন্টারেস্ট ওভাবে ছিল না। সো পরে আমার কাছে আমার নাম্বার চাইলাম, আমার ভাইয়ের নাম্বার দিয়েছে। পরে আমাকে ফোন দিয়ে বললো যে এরকম এসে একটা স্ক্রিন টেস্ট দিতে হবে। পরে আমি আম্মুকে যে বললাম, আম্মু বললো ওকে ফাইন, জাস্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য একটা যে করে দেখতে পারো। পরে আম্মুর সাথে গেলাম, স্ক্রিন টেস্ট দিলাম। পরে আমার হলো সোলো টিভিসিটাতে। সো গাজী শুভ্র ছিলেন ওটার ডিরেক্টর। সো ফার্স্টে যে ওই টিভিসিটা করলাম, এবং ওই টিভিসি করার 1 সপ্তাহের ভেতরেই আমাকে আবারও ওই এজেন্সি থেকে কল দিল যে একটা স্ক্রিন টেস্টের জন্য। সেই স্ক্রিন টেস্টটা হলো, সেটা ছিল সিঙ্গারে বিলবোর্ড। আমার ফার্স্ট কাজ ছিল একটা সোলো টিভিসি, এরপরে ছিল বিলবোর্ড। সো আই হ্যাভ বিন ভেরি ব্লেসড। হ্যাঁ,
সো আমার প্রথম দিককার সবগুলো কাজই আসলে আই হ্যাভ বিন লাকি যে সব ভালো ভালো ডিরেক্টরস এবং বড় বড় ডিরেক্টর মোস্তফা সরোয়ার ফারুকী, অমিতাভ রেজা ইনাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, এবং এরপর থেকে আসলে বাকি গল্প সবাই জানে, মানে তারপরে তো চলমান প্রক্রিয়া আছে। নিজের মেয়েকে নিয়ে স্বপ্ন কি? আমার মেয়েকে নিয়ে স্বপ্ন সো দ্যাট শি গ্রোজ আপ অ্যাজ আ হ্যাপি পারসন, a fulfilled person and a good human being. That's all I want. একটা ভালো মানুষ হয়ে গড়ে উঠুক, হ্যাপি হয়ে গড়ে উঠুক, নিজের ভেতরে নিজের সুখ শান্তি খুঁজে পাওয়াটা বিশাল ব্যাপার, তাহলে আর বাইরে আসলে আমাদের হাতটা হয় না। একদম। এবং পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে উঠুক, কাইন্ড হোক, অ্যাট দ্য সেম টাইম কারেজিয়াস হোক। এবং আমার মনে হয় আমাদের সোসাইটিতে যদি আমরা আমাদের নেক্সট জেনারেশনকে এভাবে বিল্ড আপ করে দিয়ে যেতে পারি, বিকজ আমরা তো খুব একটা সুন্দর সোসাইটি আসলে ওদেরকে দিয়ে যেতে পারছি না, আমরা ব্যর্থ। ট্রু। কিন্তু আমরা যদি ওদেরকে ওভাবে স্ট্রংলি বিল্ড আপ করে দিতে পারি, আমার মনে হয় ওরা নিজেরাই ওদের ভবিষ্যৎ বা ওদের সোসাইটিটাতে ওরা আমাদের থেকে হয়তো দে উইল ডু আ বেটার জব। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আপনার ঈদ খুব ভালো কাটুক এবং সেই সাথে বড় পর্দায় আপনাকে আমরা দেখতে চাই। ইনশাআল্লাহ। ঈদ মুবারক ঈদ তোমাকে, মুবারক। এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার সাথে কথা বলতে আমার বরাবরই ভালো লাগে। টিবিএস কে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং দর্শকরা যারা আছেন সবাইকে বলবো ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অনেক অনেক ভালোবাসা, আমি বিদায় নিচ্ছি। দর্শক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদের আনন্দ ছড়িয়ে দিন আশপাশের সবার মাঝে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আবারও টিবিএস স্পটলাইটে।